শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন। আজকের তারিখটা 1 জুলাই। গত বছর এই সময়ে অর্থাৎ 2024 সালের এই সময়টিতে শুরু হয় ছাত্র জনতার এক ঐক্যবদ্ধ আন্দোলন। জুলাই বিপ্লব নামে পরিচিত ছাত্র জনতার এই আন্দোলন সূচিত করে বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায়ের। গণতান্ত্রিক গণজাগরণে জেগে ওঠে পুরো দেশের মানুষ। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ শুরু করে নতুন পথের একটি যাত্রা। বাংলাদেশের ইতিহাসে উদিত হয় নতুন এক সূর্যের, এবং এই নতুন বাংলাদেশের প্রতি আমাদের যে ভালোবাসা, যে গৌরব, তাকে আমরা ধারণ করি হৃদয়ে। সেই সাথে যে অগণিত প্রাণ বিসর্জন হয়েছে এই আন্দোলনকে ঘিরে, তাদের প্রতি চ্যানেল আই পরিবারের গভীর শ্রদ্ধাঞ্জলি জানাই। সেই সাথে যারা আহত হয়েছেন এই আন্দোলনে, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আজকের আয়োজন আমরা শুরু করতে চাই। প্রিয় দর্শক, তারকাকথনের এই আয়োজনে আমরা জীবনের গল্প বলি, সময়ের গল্প বলি, গল্প বলি তারকাদের। আজ আমাদের আমন্ত্রিত অতিথি হয়ে যিনি এসেছেন, আলোছায়ার ভাষার মধ্য দিয়ে যিনি তৈরি করেছেন প্রতিচ্ছবির ভাষা, প্রতিচ্ছবির গল্প। তার ক্যামেরা শুধুমাত্র ছবি তোলে না, ধারণ করে মুহূর্তকে, সংরক্ষণ করে অনুভূতিগুলোকে। তিনি একজন প্রতিকৃতি শিল্পী, পোর্ট্রেট ফটোগ্রাফির একজন কবিও আমরা তাকে বলতে পারি। প্রিয় দর্শক, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে তিনি তুলে ধরেছেন শিল্পী, সাধক, কবি এবং সাধারণ মানুষের চোখে মুখে। এই মহান মানুষটি, কিংবদন্তি এই শিল্পী আজ আছেন আমাদের সাথে। চলুন সকলে মিলে তাকে স্বাগত জানাই। আছেন নাসির আলী মামুন। শুভেচ্ছা আপনাকে। এই যে আমি বললাম যে একজন কবি, আমরা জানি যে কবিতা লিখলে একজন কবি হয়ে ওঠে, কিন্তু ছবি তুলে যে আসলে একজন কবি হতে পারে, একজন আলোকচিত্রী কবি আপনাকে অনেকেই বলে। সেই জায়গাটা আপনাকে কিভাবে আলোড়িত করে, বা এই পরিচয়টা আপনি কিভাবে নিজের মাঝে ধারণ করেন? কবি শামসুর রহমান 2004 সালে তার একটা কবিতার বই আমাকে উৎসর্গ করেছিলেন। সেই উৎসর্গ পত্রে তিনি লিখেছিলেন ক্যামেরার কবি নাসির আলী মামুনকে। তারপরে এটা দেখে দেখে শুনে শুনে আজকে অনেকেই বলে। তো এটা শুনতে ভালো লাগে এই কারণে। আপনি বললেন যে ক্যামেরায় কিভাবে কবিতা লেখা হয়। ক্যামেরার যে ছবি থাকে স্থির ফটোগ্রাফের, যে পোর্ট্রেট ফটোগ্রাফিতে, তার মধ্যে কিন্তু অনেক অক্ষর থাকে। তার মধ্যে সেই অক্ষর দিয়ে যে ক্যামেরা শিল্পী বাক্য রচনা করতে পারে, সুন্দর সুন্দর কবিতা লিখতে পারে, তিনি তো অবশ্যই কবি। বাংলাদেশের পোর্ট্রেট ফটোগ্রাফের একজন পথিকৃৎ বলতে পারি আপনাকে, কারণ ঠিক যে সময় আপনি ক্যামেরা হাতে তুলে নিয়েছেন, ওই সময় ক্যামেরার যন্ত্র নিয়ে একটা বড় বিস্ময় এই দেশের মানুষের। তো ওই সময়ে আসলে এমন একটা অভিনব চিন্তা এবং অভিনব শখ, এর উদ্রেক কিভাবে হয়? আসলে এটা যে হঠাৎ করে হয়েছে তা না। অনেক ছোটবেলায়, যেমন আমার বয়স যখন 8-9 বছর বয়স, তখন থেকে আমি আমাদের বাসায় যে দৈনিক পত্রিকা আসতো, ওই সময় দৈনিক পত্রিকায় তো খুব বেশি ছবি ছাপা হতো না। ছাপা হলো 1 কলাম 2 কলাম। এখনকার দিনের মতো কালার পেজ ছিল না। 3 কলাম 4 কলাম 6 কলাম 8 কলাম ছবিও ছাপা হতো না। কিন্তু ওই 1-2 কলাম ছবি নিউজ প্রিন্টের সেই খসখসে পৃষ্ঠায় আমি দেখে আমি খুব বিমোহিত হতাম। বিশেষ করে কাদের ছবি? যারা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, খ্যাতিমান মানুষ, শিল্পী, এদের ছবি দেখে আমি ভাবতাম যে কোনো একজন আলোকচিত্র শিল্পী তো তাদের ছবি তুলেছে ক্যামেরা দিয়ে, কিন্তু তারা কিভাবে তুললো ছবিটা, তার সাথে কিভাবে যোগাযোগ করলো, এবং তারপরে ছবিটা কিভাবে তৈরি হলো, এইগুলি ভাবতে ভাবতে একদিন আমি বিশিষ্ট মানুষদের ভক্ত হয়ে গেলাম। তখন আমি দেখতাম ওই ছোটোবেলায়, আমার বয়স যখন ওই 12-13 বা 14, যে বিখ্যাত মানুষ যারা, তাদেরকে যখন বিভিন্ন অনুষ্ঠানে দেখি, তাদের চেহারাটা যেমন, কিন্তু সামনাসামনি যখন দেখি, বইয়ের মধ্যে যখন দেখি, তাদের চেহারা দেখি যে কেমন যেন একটু অন্যরকম হয়ে যায়। অনুষ্ঠানে দেখে তখন মনে হয় যে না, এই মানুষটা তো বইয়ের ছবির মতো না, তাহলে কি করতে হবে, এদের ছবি আমার তুলতে হবে। ওই পোর্ট্রেট ফটোগ্রাফির ধারণা আমার মধ্যে ধীরে ধীরে তৈরি হলো। এবং 1967 সালে আমি ক্লাস 8-এ পড়ি। হাফ ইয়ারলি পরীক্ষার সময় আমার বাসার কাছে একটা স্টুডিও ছিল গ্রিন রোডে, 24A গ্রিন রোড। সেই স্টুডিওর নাম ছিল স্টুডিও নেহার। সেটা বহু আগেই নেই। সেখানে আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্টুডিওর সামনে গিয়ে বসে আমি দেখতাম কোন কোন মানুষরা স্টুডিওতে যায়, তারা কীভাবে স্টুডিও থেকে সেজে গুজে বের হয়, পাউডার টাউডার দিয়ে, তারপর তো ছবি তোলে মেকআপ দিয়ে। তারা যখন বের হয়, তাদের মুখে একটা ফুর্তি, আনন্দ। যখন ঢুকছিল তখন সেই আনন্দ কিন্তু দেখতাম না। এগুলি খুব দেখতাম, পরখ করতাম।
আবার স্টুডিওর ভিতরে আমি যেতাম যে কীভাবে ফটোগ্রাফাররা লাইট দিয়ে ছবি তোলে। তখনই আমি লক্ষ্য করতাম যে এই ছবিগুলি অনেকটা বানানো ছবি, মেকি ছবি তৈরি করা, কারণ তারা এমন মেকআপ দেয়, এমন লাইট দেয় এবং ক্যামেরার সামনে চোখাচোখি এবং ফেস টু ফেস থাকতে হয়, যাতে ছবিগুলি ঠিক হয় না। যখন ছবিগুলি দেখতাম তখন দেখতাম না, ওরা রিটাচ ফিনিশিং করে কালো মানুষকে সাদা করে, গালে গর্ত, অনেক দাগ, সেগুলি সব তুলে দেয়। আমি তখন দেখলাম যে না, আমি অন্য একটা ফ্রন্টিয়ার ওপেন করব। তখন আমি ওই পোর্ট্রেট ফটোগ্রাফি চিন্তা করলাম। বাংলাদেশে তখন পোর্ট্রেট ফটোগ্রাফি কেউ করেও না, এই কনসেপ্ট কেউ জানেও না। এক্স্যাক্টলি। তারপরের থেকে যাত্রা শুরু। জি, 1971-এর মুক্তিযুদ্ধের পর আমি দেখলাম এখনই আমার সময় একটা নতুন রাস্তা নির্মাণ করা ফটোগ্রাফিতে। ওই পোর্ট্রেট ফটোগ্রাফি শুরু করলাম, সেলিব্রিটি পোর্ট্রেট। কারণ তখন বাংলাদেশের সমস্ত আলোকচিত্র শিল্পীরা খুব বিখ্যাত, তারা সবাই কিন্তু ল্যান্ডস্কেপ বেস, সিটিস্কেপ, আর একদল ছিলেন যারা সংবাদচিত্র, তারা আলোকচিত্র সাংবাদিকতা করতেন, অন্য কোনো দিকে তারা যেতেন না। আমি দেখলাম যে এই যে মানুষ, কৃতি মানব, মহামানব, বিখ্যাত মানুষ, তাদেরকে কিন্তু মানুষ দেখতে চায় সবসময়, তারা তাদের ছবি সামনে রাখতে চায়। তখন আমি চিত্রালী দেখতাম, পাকিস্তান অবজারভার দেখতাম, সানডে অবজারভারে একটা ট্যাবলয়েড ম্যাগাজিন, সেখানে খুব বিখ্যাত বিখ্যাত ছবি ছাপা হতো, কিন্তু পোর্ট্রেট দেখতাম না। খুব আফসোস হতো। চিত্রালীতে নায়ক নায়িকাদের ছবি ছাপা হতো রঙিন, সেটা হাতে রং করতো, সেখানেও আমি দেখতাম যে অনেক সীমাবদ্ধতা, যে হাতে কালার, আর ওই সেই পোর্ট্রেটও ক্যামেরার দিকে তাকানো। আমি দেখলাম না, এখান থেকে আমি সম্পূর্ণ চোখ অন্যদিকে ঘোরাবো। তখনই আমি যাদের বাসায় যেতাম, আমি ধীরে ধীরে বলা শুরু করলাম যে আপনারা কেউ স্টুডিওতে যাবেন না। তখন অনেকে বিরক্ত হতো। আমি বলতাম যে কেন যাবেন না, আপনারা সেলিব্রিটি, আপনারা কিন্তু আইকন, আপনারা তারকা, আপনাদের ছবি স্টুডিও আপনাদের ছবি তোলার জন্য আপনাদের বাসায় আসবে। তখন অনেকে ঘুরে বসতেন যে স্টুডিও বাসায় আসবে। আমি বললাম হ্যাঁ আসবে। সেটা আমি প্রমাণ করলাম কয়েক বছরে, ছবি প্রিন্ট করে তাদের দিয়ে আসতাম। অনেকে দেখতো যে ঠিকই তো, আমি দেখতে যেমন, আমার এই ছবিটা তো ওই রকমই। এইভাবে আস্থা শুরু হলো, পোর্ট্রেট ফটোগ্রাফির সূচনা হলো এই বাংলাদেশে। প্রথম তারকা শিল্পী যার ছবি তুলেছিলেন, নাম মনে আছে? হ্যাঁ মনে আছে, কে ছিলেন? খুব বিখ্যাত, গুলাম মুস্তফা, তারপর আমিনুল হক, যিনি মুখোমুখি ছিলেন, পিয়ারি বেগম, এদের পোর্ট্রেট আমি করেছি শুরুর দিকে। হ্যাঁ, সুলতানা জামান, তারপরে আরেকজন ছিলেন খুব বিখ্যাত, আমি নাম ভুলে গেছি এই মুহূর্তে, তিনি ডাক্তার ছিলেন, নায়িকা, তারও পোর্ট্রেট করলাম। এরকম অনেকের, এবং কবি সাহিত্যিকদের। আমি শুরুর দিকে কিন্তু ছবি তুলেছিলাম, আমার যতটুকু মনে আছে, কবি আহসান হাবিব, মুক্তিযুদ্ধের পরপর কবি আহসান হাবিব, আনমা বজলুর রশিদ, এরকম কয়েকজন, তারা সাহিত্যিক ছিলেন। তারপরে ধীরে ধীরে আমি বিস্তার করলাম যে বিভিন্ন ক্ষেত্রে যারা খ্যাতিমান, আর আমি চুজ করতাম যে যারা একটু বর্ষিয়ান, যাদেরকে হয়তো আমি পাবো না, যে কোনো সময় প্রয়াত হতে পারে, তাদের ছবি তোলা শুরু করলাম। যারা 70, 80, 85, 90 এরকম বয়স, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলেন, নানা দিকে তারা অনেক সফল মানুষ ছিলেন। এইসব মানুষকে আমি হারিয়েছি এই প্রথম 10 বছরের মধ্যে, 70-এর দশকে। ওকে, এটা তো শুরুর দিকে জার্নি ছিল। আপনার ক্যারিয়ারে একটা বিশেষ জায়গা জুড়ে ছিলেন হুমায়ুন আহমেদ, আমাদের নন্দিত কথা সাহিত্যিক। আবার যদি বলি আমাদের কবি শামসুর রহমান, যিনি আপনাকে বললেন যে ক্যামেরার কবি উপাধিটা যিনি দিয়েছেন, তাদের ছবি তোলার অনুভূতিটা বা তাদের সাথে সম্পর্কের জায়গাটা নিয়ে শুনতে চাই। এই দুজনের সাথে আমার গভীর সম্পর্ক রচিত হয়েছিল। শামসুর রহমান তো আমাকে ক্যামেরার কবি বলতো, এবং হুমায়ুন আহমেদও কিন্তু খুবই উচ্চ প্রশংসা করতো, এবং একা না, তিনি সবার সামনে বলতো। এবং আমার ছবি যে, আমার পোর্ট্রেট যে তার ভালো লাগতো, সেটা সবসময় তিনি বলতেন। তিনি নিজে একসময় চাইলেন, এবং আমারও গোপন ইচ্ছা ছিল যে তার উপরে আমি সিরিজও ওয়ার্ক করব, কিন্তু কিভাবে, উনি তো সময় দিতে পারেন না, উনি খুবই ব্যস্ত ছিলেন। শামসুর রহমান অত ব্যস্ত ছিলেন না, কিন্তু হুমায়ুন আহমেদ নিজেই একদিন বললেন যে এস এম সুলতানের উপরে তুমি যেরকম কাজ করেছো, আমি তোমাকে সময় দিব, এরকম কাজ করো। আমি বললাম যে আমি তো অত্যন্ত খুশি, কিন্তু আপনি যখন যেখানে যাবেন, শুটিং হোক বা কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, আপনার পক্ষ থেকে কেউ যেন আমাকে জানায়, আমি একদম তৈরি থাকবো। এইভাবে আমরা কিছুদিন কাজও করলাম। কাজ করার পরে হুমায়ুন আহমেদকে তো আর ধরতে পারি না, টেলিফোন করলে, কারণ উনি থাকে না, হয়তো দেশেও থাকে না, দেশে থাকলেও উনি বিভিন্ন জেলায় যান, সেন্ট মার্টিনে যান, তারপরে নুহাসপল্লীতে ওনার দিনের পর দিন উনি থাকেন, সেখানে নাটক চলছে, ধারাবাহিক নাটক, সেখানেও গিয়ে কয়েকবার ধরলাম, উনি সময়ও দিল।
কোন কোন নাটকের সময় ধরেছিলেন মনে আছে আপনার? তার খুব বিখ্যাত নাটক যেটা উনি যেখানে ওই যে একটা লঞ্চের মধ্যে অনেক ক্যারেক্টার ছিল এবং যাত্রার আমি নামটা এখন এই মুহূর্তে মনে আসছে না। তো আপনি কি সেই লঞ্চে গিয়েছিলেন ছবি তোলার জন্য? হ্যাঁ, ছবি তোলার জন্য গিয়েছিলাম, সেই শুটিংও আমি দেখেছি। সেখানে ছিলেন সবুজ ভাই ছিলেন, আরও ছিলেন খুব বিখ্যাত আবৃত্তি করেন, এই পরশুদিনই তার সাথে দেখা হয়েছিল, নাম ভুলে গেলাম, জয়ন্ত চট্টোপাধ্যায়। উনি একটা বড় রোল করেছিলেন। সেই অবাক কাণ্ড যে সেই অনুষ্ঠানের মধ্যে, শুটিংয়ের মধ্যে হুমায়ুন আহমেদ সেই যাত্রার পালার ড্রেস পরে উনি কিন্তু অভিনয় করে দেখালেন। এই মানুষটাকে আমরা জানি শুধু নাট্যকার, গল্পকার, লেখক, উপন্যাসিক হিসাবে, কিন্তু উনি একজন বড় মাপের গীতিকার এবং অভিনয় শিল্পী এবং ছবি আঁকিয়ে অর্থাৎ চিত্রশিল্পী। সেজন্য আমি বলি যে হুমায়ুন আহমেদের মধ্যে অনেক হুমায়ুন আহমেদ বসবাস করত। এই মানুষটাকে আমরা পুরোপুরি মূল্যায়ন করতে পারি নাই। একক সত্তা না আসলে, না একক সত্তা না, বিভিন্ন দিকে উনি ওনার ফোল্ডার ওপেন করেছেন। আর শামসুর রহমান শুধুই কবি এবং তার পুরোটা জীবন হলো কবিতার জীবন। এরকম মানুষ আমরা আর পাবো না। আচ্ছা, আপনি এত এত সেলিব্রিটি ইমেজ যাদের সকলের ছবি তুলেছেন, সেগুলো সংরক্ষণের জন্য আপনি কোনো ব্যবস্থা করেছেন, বা সকলকে আমরা একসাথে বা আপনার কাজগুলোকে একসাথে যেন আমরা দেখতে পারি, এমন কোনো কিছু? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি জানতে চেয়েছেন। আমি কিন্তু গত প্রায় 20 বছর যাবৎ বলেই যাচ্ছি বিভিন্ন ফোরামে, বিভিন্ন অনুষ্ঠানে, যে আমি একটি জাদুঘর করতে চাই। কাদেরকে নিয়ে? যাদের পোর্ট্রেট আমি করলাম এই গত 54 বছরে, তাদের বিভিন্ন বয়সের ছবি, তাদের হাতে লেখা চিঠি, পাণ্ডুলিপি, ডায়েরি, তাদের হাতে আঁকা ছবি। যারা ছবি আঁকেন না তাদেরকে দিয়ে আমি ছবি আঁকিয়েছি। সেই সব এই মূল্যবান শিল্পকর্ম এবং ছবিগুলো একটা জায়গায় রাখতে চাই। সেইটার আমি নাম দিয়েছি ফটোজিয়াম, অর্থাৎ ফটোগ্রাফি মিউজিয়াম। এগুলো যদি থাকে, আমাদের নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম এই মিউজিয়ামে যখন দেখবে, তারা শিক্ষিত হবে এবং দেখবে যে আমাদের দেশের হুমায়ুন আহমেদরা, হুমায়ুন আজাদরা, মৌলানা ভাসানীরা, ডক্টর ইউনূসরা, তারা কি পোশাক পরেছিল। 50 বছরের পরের কথা যদি বলি, তারা কীরকম চোখে তারা তাকিয়েছিল ক্যামেরার দিকে। এগুলো তো দারুণ কৌতূহলের বিষয়। সেলিব্রিটিদের বিষয়ে দেখবেন যে পৃথিবীর সমস্ত দেশের মানুষদের এক ধরনের আলাদা কৌতূহল থাকে, তীব্র কৌতূহল। সেই কৌতূহল মেটাবে ওই জাদুঘরে যখন যাবে, তাদের অডিও ভিডিও থাকবে এগুলি দিয়ে। কিন্তু আমার একার পক্ষে জাদুঘর প্রতিষ্ঠা করা সম্ভব না। আমার বাসায় সমস্ত কালেকশন রয়েছে, বেশিরভাগই ডাম করা অবস্থায়, এবং এগুলো আমি একটা স্থায়ী জায়গায় প্রদর্শন করার জন্য আমি মনে করি যে বাংলাদেশে যারা সংস্কৃতিবান, ধনাঢ্য ব্যক্তি বা প্রতিষ্ঠান বা ব্যাংক, তারা যদি চায়, তারা যদি মনে করে, আমার মনে হয় যে তাহলে ফটোজিয়ামের প্রতিষ্ঠা অচিরেই করা সম্ভব। সত্যি আমরাও আসলে তার জন্য শুভকামনা জানাই যে ফটোজিয়াম যেন খুব দ্রুত জনমানুষের জন্য আসলে উন্মুক্ত হয়, যাতে আমরাও ইতিহাসের সাক্ষী হতে পারি। যারা তরুণ প্রজন্ম আমরা দেখিনি, যারা ছিলেন সেলিব্রিটি ইমেজ, শুধুমাত্র টেলিভিশনে দেখেছি, সিনেমার মধ্য দিয়ে। এছাড়াও তো আপনি লেখালেখির কাজও করেন, বা বইয়ের মধ্য দিয়েও নিজের কর্মজীবনকে কিছুটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সেই জগৎ সম্পর্কে একটু জানতে চাই। আমি লেখা শুরু করলাম তখনই যখন আমি অনুভব করলাম যে এই যে আমার এত বছরের বর্ণাঢ্য জীবন, এমন সব মানুষদের সাথে আমি মিশেছি, বয়স এবং মেধার ব্যবধান থাকা সত্ত্বেও তারা আমার বন্ধুতে পরিণত হয়েছে, অনেক ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে, অনেক গল্প তাদের ছবি তোলার আগে পরে, ছবি তোলার সময়, এগুলি তো আমি ছাড়া কেউ জানে না। আমি যখন থাকবো না, আমি যদি না লিখি, তাহলে এগুলি হারিয়ে যাবে। কাজেই আমি অটোবায়োগ্রাফি লেখার চেষ্টা করলাম, দেখি যে আমার কলম আগায় না। ওই যে বলে না, একটা কথা আছে না, কলম ভেঙে যায় লিখতে লিখতে, অর্থাৎ যারা শিক্ষিত হলে লিখতে পারে না। তখন আমি লেখা শুরু করলাম নানা বিষয়ে, বিশেষ করে যারা বিখ্যাত লোক তাদের ইন্টারভিউ নিলাম, লেখা শুরু করলাম, তাদের সম্পর্কে লেখা শুরু করলাম, এবং অন্যান্য উপন্যাসও লেখা শুরু করলাম। আমি 3টে উপন্যাস লিখেছি, তার মধ্যে একটা বই বেরিয়েছে। এখন আমি মোটামুটি কনফিডেন্ট যে না, আমার আত্মজীবনী আমি লিখতে পারবো। এটা হলো ফিকশন আকারে, কিন্তু সত্য ঘটনা থাকবে, সত্য তথ্যগুলি থাকবে, এবং ছবি থাকবে, পিক্টোরিয়াল বায়োগ্রাফি, এবং মিনিমাম 8 খণ্ডে আমি লিখতে চাই, বিভিন্ন পর্বের।
তার মানে প্ল্যানিং হয়ে গেছে। আমাদের গেছে। কাছে এই মুহূর্তে একটি বই আছে, আপনি এসেছেন, কীর্তিমানের মুখচ্ছবি। বইটি সম্পর্কে কি আমরা একটু বিস্তারিত জানতে পারি, যেহেতু এটা আমাদের সকলের জন্য একটা সম্পদ তুল্য? কিন্তু 24 বছর আগের আমার প্রথম বই, বাংলা একাডেমির বইমেলায় বেরিয়েছিল। এই বইটা 18ই ফেব্রুয়ারি। ওই দিন আরেকটা বই বেরিয়েছিল ঘর নাই শিরোনামে, আর এটা বেরিয়েছিল অনন্যা থেকে, আর ওইটা বাংলা ব্রাদার্স থেকে। এই দুইটা বই একই সাথে আসে নাই। এইটা এসেছিল বিকেলের আগে, ওইটা সন্ধ্যার পরে। কাজে আমি বলি এইটাই আমার প্রথম বই। তো ওই সময়ের মানে প্রকাশনার জগতে কিন্তু অত উন্নত মানের প্রেস ছিল না, কিন্তু তারপরেও এই বইটি এত সুন্দর ছাপা হয়েছিল। এই বইতে আসলে কি কি আছে আপনি এই বইয়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনদের ছবি আছে। এই দেখেন আমাদের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, তার একটা খুব ইনফর্মাল ছবি, যে সিগারেট খাচ্ছেন। তারপর উস্তাদ জাকির হোসেন এবং তার বাবা আলা রাখা খান, দুইজন একসাথে বাজাচ্ছেন। এটা নিউ ইয়র্কে তোলা একই অনুষ্ঠানে, বাপ বেটা দুজনই তো প্রয়াত, কেউই নেই। এইসব মানুষজনের আমি সব এমন সব মুহূর্ত বন্দি করতে চাই, যে এইসব মুহূর্ত সাধারণত সাধারণ মানুষ দেখে না, পাবলিক দেখতে পায় না। পাবলিক কোনটা দেখে? যখন সে টেলিভিশনের কোনো অনুষ্ঠানে এসে কথা বলে, অথবা বাইরে কোনো অনুষ্ঠানে আসে ওই বিশিষ্টজন। আমি ঘরের মধ্যে এমন মুহূর্ত তৈরি করি, এমন আবহ তৈরি করি, সেই জন্য অনেকেই বলেন যে প্রত্যেকের বাসায় গিয়ে সাদা ওয়াল, হলুদ ওয়াল আপনি কিভাবে অন্ধকার করে দেন, এটা কিভাবে সম্ভব? আমি বললাম যে এটা সম্ভব, এটা কোনো জাদু না, ক্যামেরার জাদু আসলে এটা। আমি যখন যাদের বাসায় যাই, একটা আলোর সোর্স আমি ব্যবহার করি, সেটা হয় জানলা নয়তো দরজা, আর সব লাইট বন্ধ করে দিই। তারপরে আমি কোনো বাসায় ঢুকলে প্রথমেই ঠিক করি যে আমার ওই প্রিয় মানুষটাকে আমি কোন জায়গায় স্থাপন করব, ওই ভাস্কর্যকে কোথায় আমি বসাবো, সেইটা আমি ঠিক করে ফেলি চট করে। এবং যাকে প্রথম দেখি তার সাথে গল্প জুড়ে দিই আগে, তারপরে দেখি যে তার চেহারার মধ্যে যে বাক্য রচনাগুলো, শব্দগুলো, সেগুলো আমি রেকগনাইজ করি, সেগুলি আমি সাজাই চট করে সেকেন্ডে। ওইভাবে আমি ছবি তোলার চেষ্টা করি। এখনও আমি চেষ্টাই করে যাচ্ছি। মুহূর্ত ধরা আমার জীবনের জন্য সবচেয়ে আনন্দের। এই 72 বছর বয়সও আমি বলছি, আমি মুহূর্ত এবং মুহূর্তকে সবচেয়ে বেশি ভালোবাসি। আলো ছায়ার ভাষায় আপনি যে গল্পগুলো বলেন, আসলে তা যেমনটি বলছিলাম যে ইতিহাসের জ্বলন্ত দলিল হয়ে থাকবে। এটা তো ছিল ব্যক্তিগত জীবনের কথা, তারকারা খুব একান্ত মুহূর্তে যে ছবিগুলো তাদের সচরাচর আমরা দেখতে পারি না, সেই কিছু ঘটনা বা ছবি তো রয়েছে। সেই সাথে আপনি কিছু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন, আন্তর্জাতিক পর্যায়েও আপনি কাজ করেছেন এমন কিছু মানুষদের সাথে যারা আসলে পুরো বিশ্বব্যাপী আইকন, তাদের সম্পর্কে একটু জানতে চাই। আমি হোয়াইট হাউসে গিয়েছিলাম 2009 সালের আগস্ট মাসে, 12ই আগস্ট, ডক্টর ইউনুস স্যারের সঙ্গে। সেই অনুষ্ঠানে স্টিফেন হকিং, বিখ্যাত বিজ্ঞানী, উনিও ছিলেন। তাকে দেখলাম খুব কাছে থেকে, এবং হুইল চেয়ারের মধ্যে এত অসহায় একটা মানুষ জীবিত, আমি ভাবতেও পারি না, যে প্রায় মৃত। তো ওনার ছবি কিভাবে তুলবো? উনি তো এরকম ব্যাকা টাকা হয়ে হুইল চেয়ারে, মানে অস্বাভাবিক একটা মুহূর্ত। ওনার মেয়ে বলছিলেন যে লুসি হকিংস, ওনার বাবা যখন বিভিন্ন রেস্টুরেন্টে যেত, তখন সব মানুষ দূরে সরে যেত, এবং ছোট বাচ্চারা ভয়ে কান্না করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেত। তখন রেস্টুরেন্টের মালিকরা বলতো যে আপনি চলে যান, আমাদের কাস্টমার আসবে না, এইরকম পরিস্থিতি। পরে যখন স্টিফেন হকিং বিখ্যাত হলো, ওনার বই বেরোলো, দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম, হ্যাঁ, তখন ফোন করলে ওই সব রেস্টুরেন্টই তাদের জন্য আলাদা জায়গা করে রাখতে, ওনার জন্য স্পেশাল জায়গা, ওইখানে আর বাইরের কেউ আসবে না। সেই হকিংয়ের পোর্ট্রেট আমি করলাম, এবং আপনি অবাক হয়ে যাবেন, যিনি নড়তে পারেন না, কথা বলতে পারেন না, ঘাড় ঘোরাতে পারেন না, অন্য কেউ ঘাড় ঘুরিয়ে দেয়। আমি যখন তার সামনে গিয়ে বললাম যে এক্সকিউজ মি, আমি কি তোমার পোর্ট্রেট করতে পারি? উনি বলল ইয়েস। উনি তো কথা বলতে পারেন না আসলে। আমি কেঁপে উঠলাম। ব্রডকাস্টিং ভয়েস, ওইটা তার ওই যে ভয়েস সিনথেসাইজার, ওই মেশিন থেকে আসছে। তার মানে কথাটা উনি কানে শুনতে পান। উনি আমার ক্যামেরার দিকে তাকালেন, একটু হাসি মুখে, দাঁত বের হয়ে আছে, আমি পোর্ট্রেট করলাম। আমি বিস্মিত, তখন আমি কেঁপে কেঁপে যাচ্ছি হোয়াইট হাউসের ভেতরে, ওই সিকিউরিটির মধ্যে। এইরকম আরও বহু। আমি মিখাইল গর্বাচভের কথা বলি, যার এক কলমের মানে একটা স্বাক্ষরে পৃথিবী থেকে 70 বছরের কমিউনিস্ট শাসন উধাও হয়ে গিয়েছিল। তাকে এমন একটা জায়গায় পেলাম, কয়েকবার দেখা হয়েছে, একবার একটা জায়গায় পেলাম, একটা গ্রিন রুমের মধ্যে স্টেজের পাশে তিনি বক্তৃতা দেবেন। সেখানে তিনি নাক ডেকে ঘুমাচ্ছেন, হুইল চেয়ারে নাক ডেকে। আমিও অবাক। ধীরে 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 আমি যখন কাছে গেলাম, তখন ওনার
সিকিউরিটি এসে বাধা দিল, কিন্তু দেখলাম যে উনি কিভাবে জেগে উঠলো। একটা পানির ঠান্ডা বোতল তার প্রাইভেট সেক্রেটারি ভদ্রমহিলা এসে তার গালে আসতে এরকম দিলেন, কোনো কথা বললেন না, উনি উঠে গেলেন। আমি দেখলাম বাহ অভিনব তো। তারপরে উনি যাওয়ার সময় আমি অনুরোধ করলাম, ছবি তুলতে দিলেন। বক্তৃতার সময় তো ছবি তুললাম, দাঁড় করিয়ে ছবি তুললাম, এরকম লেস ওয়ালেসা এবং আরও পৃথিবীর নাম করা অনেকের বারাক ওবামা শিশুর মতো মনে হয় যে পৃথিবীর তারা কেউ না, একজন সাধারণ মানুষ। তখন আমারও তাই মনে হয়েছিল। আসলে ক্যামেরার সামনে যে মানুষটিকে আমি বসাই এবং চোখ দিয়ে মেসমারাইজ করার চেষ্টা করি, তাকে কিন্তু আমি অধিকার করে নিই এবং আমার মতো করে যাতে সে মুহূর্ত দেয়, সময় দেয়, সেই রকম একটা আবহ আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ চোখ দিয়ে আমি করে নিই। সেটা আমি শিখেছি অনেক আগে। বাহ, দারুণ। আমি আসলে গল্প শুনে এমনভাবে ওই সময় ওই মুহূর্তে আসলে হারিয়ে যাচ্ছিলাম। আমি আরেকটি বিষয় জানতে চাই যে এখন আপনি তো অনেক ধরনের ক্যামেরা ব্যবহার করেছেন পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য, স্পেশাল ডিভাইস রয়েছে, প্রযুক্তির উন্নয়নে অনেক নতুন নতুন ডিভাইসও তৈরি হচ্ছে। এখন অনেকে মোবাইল ফটোগ্রাফির দিকে অনেক বেশি ঝুঁকছে। তো আপনার কি মনে হয় যে একজন মানুষের যদি মুখচ্ছবির একদম ক্লিয়ার ইমেজ আমরা পেতে চাই, মোবাইল ফটোগ্রাফি কি ক্যামেরার বিকল্প হতে পারে? আপনার প্রশ্নের উত্তরে আমি বলছি যে ক্লিয়ার ইমেজ বা পরিষ্কার ছবি, এটার জন্য কিন্তু পরিষ্কার, স্বচ্ছ, ট্রান্সপারেন্ট মন লাগে, হৃদয় লাগে এবং নিজের চোখ। আপনার যদি চোখ ঠিক না থাকে তাহলে তো আপনি ব্লারি এফেক্ট দেখবেন, ঝাপসা। ক্যামেরা কিচ্ছু না, আপনার চোখই আসল। ক্যামেরার চোখ তো দ্বিতীয় চোখ, আপনার চোখ, তারপর আরেকটা চোখ, সেটা ক্যামেরার চোখ। আপনার চোখ যদি ঠিক থাকে, চোখ মানে এই চোখ না, আপনার হৃদয়ের চোখ, তাহলে কিন্তু আপনি যে কোনো ক্যামেরায় ভালো ছবি তুলতে পারবেন। ইভেন মোবাইল ক্যামেরায় তো অনেক ভালো ছবি ওঠে। ওইটা অনেক পার্সপেক্টিভ আপনার রচনা করতে পারে, সৃষ্টি করতে পারে। কারণ একটা স্টিল ক্যামেরা আপনার মধ্যে প্রি কন্ডিশন থাকবে যে ওই ক্যামেরাটা এইভাবে আপনি চোখে নেবেন বা এইভাবে দেখবেন বা এইভাবে দেখবেন। মোবাইল কিন্তু এইখানে নিয়ে যেতে পারেন, ওইখানে নিয়ে যেতে পারেন, পায়ের কাছে, যে কোনো জায়গায় আপনি মোবাইলটা। ওই ক্যামেরা সাধারণত কেউ পায়ের কাছে নেওয়া একটু কষ্টকর, আসলে তখন দেখা যায় না। মোবাইল আবার এদিক ওদিক সব দিকেই দেখা যায়। ওকে, সো মোবাইল ফটোগ্রাফি আমরা বলতে পারি কোয়াইট কনভিনিয়েন্ট। অনেকেই বলে যে মোবাইল একটা আছে, অন্য ক্যামেরা তো নাই, কিভাবে ফটোগ্রাফি করব। আমি বললাম যে আপনার যে মোবাইল ক্যামেরা, আবার ফটোগ্রাফার হিসেবে অনেকে দামও দিতে চায় না যদি বড় একটা ক্যামেরা নিয়ে কেউ না যায়। হ্যাঁ, এটাও সত্যি কথা। যেরকম অনেকে যারা কমার্শিয়াল ফটোগ্রাফি করে, ফ্যাশন ফটোগ্রাফি করে, তারা ট্রাইপড, অনেকগুলি ক্যামেরা, অনেকগুলি লেন্স, আপনি যেটা প্রথমে বললেন, এটা নিয়ে যায়, তাদের গ্ল্যামার সৃষ্টি হয়, একটা ফটোগ্রাফার সম্পর্কে অন্যরকম একটা ধারণা তৈরি হয়। অ্যাসিস্ট্যান্ট নিয়ে যায়, কয়েকটা ব্যাগ নিয়ে যায়, এগুলি ধরেন বিজনেস পারপাসে। আর আপনি যেটা বললেন যে অনেক ক্যামেরা, আমি প্রায় 60 রকমের ক্যামেরা ব্যবহার করেছি। এই কারণে আমার নিজস্ব কোনো ক্যামেরা ছিল না দীর্ঘকাল শুরুর দিকে। কাজেই যার কাছ থেকে ক্যামেরা নিতাম, এক একজনের এক এক ধরনের ক্যামেরা, এবং সেই ক্যামেরা একটাও ভালো ছিল না, লেন্সে ফাঙ্গাস পড়া। ভালো ক্যামেরা তো আর কেউ কাউকে দিত না। আমার তখন কিশোর তরুণ, আমাকে কে ক্যামেরা দিবে? আর ঢাকায় এখনকার মতো তখন ক্যামেরাও ছিল না। কাজে আমি খুব বেশি ক্যামেরা ব্যবহার করতে আমি পক্ষপাতী না, বিশেষ করে লেন্স না। আমি একটা কি দুইটা লেন্স ব্যবহার করি। আমি দেখি যে আমার এইটা ঠিক আছে কিনা, এইটা ঠিক আছে কিনা, তাহলে আমি যে কোনো ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবো। ছবি তুলতে একজোড়া স্বচ্ছ চোখ এবং স্বচ্ছ হৃদয় লাগে, এটাই হচ্ছে আপনি মনে করেন না? যদি এখন তরুণ প্রজন্মের জন্য আপনি একজন ফটোগ্রাফার হতে হলে যদি কোনো পরামর্শ দিতে হয়, আপনি কি পরামর্শ দিবেন? আপনারা কারো পরামর্শ শুনবেন না। কারণ আপনাদের সঙ্গে ওই যে বললাম, মোবাইল ফোনটা, নেট, ওটার মধ্যে আপনি পৃথিবীর সমস্ত দেশের ছবি, মিউজিয়ামে ঢুকতে পারবেন, ছবি দেখতে পারবেন, ফটোগ্রাফারদের কাজ সম্পর্কে জানতে পারবেন, এবং ফটোগ্রাফির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অনেক প্রশ্ন আপনি জানতে পারবেন। কাজে আপনার কোনো শিক্ষকের দরকার নেই, বিশ্ববিদ্যালয়ের দরকার নেই। তারপরও হায়ার এডুকেশনের জন্য, আপনার চূড়ান্ত পর্যায়ের জ্ঞানের জন্য ফটোগ্রাফিরও পড়াশোনার দরকার আছে। অনেক কিছু দেখার, ফটোগ্রাফি নিয়ে আসলে ওভাবে ইনস্টিটিউট পাননি, তবে এখন কিন্তু ইনস্টিটিউট অনেক বেশি বেড়েছে। তো আপনার মনে হয় যে এগুলো আসলে ফলপ্রসূ হতে পারে যারা ফটোগ্রাফি বা ক্যামেরা নিয়ে কাজ করতে চায় তাদের জন্য? অবশ্যই, অবশ্যই পড়তে হবে, শুধু পড়া না। বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কাজ দেখতে হবে, শুধু ফটোগ্রাফারদের কাজ না। ফটোগ্রাফির বই পড়া না, শুধু মিউজিকের বই, কবিতার উপর বই, নাটকের উপর বই, উপন্যাস, এগুলি পড়তে হবে। বিভিন্ন চরিত্র সম্পর্কে জীবনী পড়া, এগুলি দেখতে হবে। তাদের জীবনটা কেমন, তারা কি করতো, কিভাবে হাঁটতো। একটা বই পড়লে বোঝা যায় মানুষটার পোশাক কী,
যদি ওইটার মধ্যে ছবি না থাকে, তারপর আপনি বুঝবেন। যেহেতু আপনি ইমেজ মেকার হতে চান, ফটোগ্রাফার হতে চান, আপনি কিন্তু ইমেজগুলি দেখবেন। আপনি যদি ফটোগ্রাফার হন, কেউ আপনাকে যদি গল্প বলে একটা শহরের, আপনি কিন্তু বুঝতে পারবেন কোথায় লাইট পোস্টটা, উঁচু বিল্ডিংটা কোথায়, রাস্তাটা কেমন, এবং রেস্টুরেন্টগুলো রাস্তার পাশে কিভাবে সাজানো, এগুলি বোঝা যায়। তখন আপনি যদি ছবি আঁকতে পারেন, আপনি কিন্তু একেও দেখাতে পারবেন। সেই জন্য আমি বললাম যে প্রশিক্ষণ যে নিতে হবে এমন না, আপনার ভিতরেই তো একটা শিক্ষক আছেন, আপনি নিজেই সেটা, আপনি তাকে সবসময় আপগ্রেড করে রাখেন। এখন তো খুব সোজা, অনেক কিছু দেখে দেখে আপনি ভিতরে, এই যে হার্টের মধ্যে একটা ডিস্ক থাকে, ওইটি সবচেয়ে বড়, ওটা অফুরন্ত, ইনফিনিটি, ওর মধ্যে আপনি সবকিছু স্টোর করে রাখবেন। তাইলে আপনার মনে হয় যে আপনার যখন যেটা দরকার ওখান থেকে নিয়ে আপনি আপনার মতো করে চলবেন। আজকে জন্মদিনের এই শুভক্ষণে আপনাকে পেয়েছি, পুরো আয়োজনে অনেক অনেক কথা বলেছি, তবে জন্মদিনের শেষ মুহূর্তে কেক না কাটলে আমরা মনে করি এই আয়োজনটি সম্পূর্ণ হবে না। তাই আপনার জন্য এই ছোট্ট উপহার আমাদের পক্ষ থেকে, চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। চ্যানেল আই পরিবারকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি, এবং আজকে আমি অত্যন্ত গৌরবান্বিত যে এরকম একটা টেলিভিশন চ্যানেলে এসে নিজের জন্মদিনের কথা বলতে পারছি, কেক কাটতে পারছি। বাহ, আজকের এই মুহূর্তটি, আজকের এই দিনটি আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকুক, আমাদের মতো করে সেটি থাকবে প্রত্যাশা, এবং আরো অনেকগুলো জন্মদিনে যেন কেক কেটে এভাবে আমরা উদযাপন করতে পারি। হয়তো আপনি মিষ্টি খেতে পারেন না। প্রিয় দর্শক, বিদায় নেবার আগে আবারও আপনাদের উদ্দেশ্যে একটি সংবাদ পৌঁছে দিতে চাই। আমাদের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর আজ জন্মদিন। তার প্রতি চ্যানেল আই পরিবারের শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা। তিনি আরও অনেক দিন সুস্থভাবে আমাদের মাঝে বেঁচে থাকুন, এই প্রত্যাশা করছি। এবং আজকে যে আলো ছায়ার গল্প আমরা শুনলাম, যার কাছ থেকে শুনলাম, আশা করি আপনাদেরকেও অনুপ্রাণিত করেছে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতে। এগুলো আমাদের মাঝে যেন আমরা ধারণ করে সবসময় থাকতে পারি, সেই প্রত্যাশায় এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি।